আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ৬০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে? জানাবো শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে বলছেন গয়েশ্বর। এবং সর্বশেষ জানাবো ১৫ বছরে পুলিশ নজিরবিহীন অন্যায় করেছে বলছে আইজিপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ৬০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে উত্তেজনা বাড়ছে, যে কারণে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। গত ২ মাসে ৬০,০০০ রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুর্নীতির কারণে এই রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে বলে রোববার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী খান সোয়ের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা। তাছাড়া সম্প্রতি ৬০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা ৬০,০০০ রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি তাও নয়, তারা বিভিন্ন পথে ঢুকেছেন। রোহিঙ্গা অনুপ্রবেশের ক্ষেত্রে সীমান্তে দুর্নীতির প্রসঙ্গটা টেনে তৌহিদ হোসেন বলেন, একটি কথা আমাদের মনে রাখতে হবে, প্রচুর দুর্নীতি আছে সীমান্তে, এটা সত্যি, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা নিয়ে ঢুকছে। তবে একটা সীমান্ত দিয়ে যে ঢুকছে বিষয়টা এমন নয়, বিভিন্ন সীমান্ত দিয়ে যে ঢুকছে এটা আটকানো খুব কঠিন হচ্ছে। তবে আমি মনে করি না আর একটি ঢল আসবে, যদিও অনেকে আশঙ্কা করছেন, এই আশঙ্কা আমাদেরও আছে। তবে সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে রোহিঙ্গা পরিস্থিতি যে পুরোনো অঞ্চলের জন্যই অশনি সংকেত তা জানিয়ে তৌহিদ হোসেন বলেন, এখন বয়স্ক যেসব রোহিঙ্গা আছেন তারা হয়তো পরিস্থিতি মেনে নেবেন, তবে আগামী ৫ বছর পর সেসব তরুণ রোহিঙ্গা বয়স ২০ বছর হবে, তারা বেপরোয়া হয়ে উঠবেন। তখন আমাদের সমস্যা বেশি হবে ঠিকই, তবে সেই সমস্যা প্রত্যেকেরই হবে। এর মধ্যে নৌকায় রোহিঙ্গা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছেন। পররাষ্ট্রমন্ত্রী খান সোয়ের সঙ্গে বৈঠকের সঙ্গে প্রসঙ্গে টেনে তৌহিদ হোসেন বলেন, তারেক খান বলছে, মিয়ানমার সীমান্তে তো তোমাদের নিয়ন্ত্রণ নেই, সীমান্ত তো রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। রাষ্ট্র হিসেবে তো আমরা নন স্টেট অ্যাক্টরের সঙ্গে যুক্ত হতে পারি না, কাজেই তাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে? অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি শুরু থেকে সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছেন দলটির নেতারা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির রোডম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন, কিন্তু তাতে অস্পষ্টতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন দলটির মহাসচিব। এর আগেও উপদেষ্টাদের কারো কারো বক্তব্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দলটিকে। উপদেষ্টাদের সেসব বক্তব্যে রাজনৈতিক দলগুলো নিয়ে যে ভাষ্য প্রকাশ পেয়েছিল তাতে বিএনপির প্রতি ইঙ্গিত ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের জাতীয় রাজনৈতিক সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে আবর্তিত হচ্ছে। নির্বাচন নাকি সংস্কার, কোনটি অগ্রাধিকার পাবে, এই প্রশ্নে বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো। বিএনপি ন্যূনতম জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে আর বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীরা জামায়াত এবং বেশ কিছু রাজনৈতিক দল সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডেমোক্রেটিক অর্ডার, গণতান্ত্রিক ধারায় দেশটাকে ফিরিয়ে নেওয়া ১ নম্বর প্রায়োরিটি, অগ্রাধিকার। ১৬ বছর ধরে মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের উপর তারা মালিকানা ফিরে পাওয়ার জন্য। যারা সেটা অনুধাবন করতে পারবে না সেটা তাদের সমস্যা, আমাদের সমস্যা নয়। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এখন আশা করি আমাদের মতামত আমলে নিয়েই না, তাদের সঠিকভাবে দেশটি পরিচালনা করবে এবং সামনে নির্বাচন অনুষ্ঠিত করবে। অবশ্যই সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে থাকা কোনো পক্ষের সঙ্গেই অন্তর্বর্তী সরকারের বড় ধরনের কোনো মতভেদ হয়েছে এমনটা তারা অনুভব করেন না। রাষ্ট্র সংস্কার, নির্বাচন, বিচার এগুলো জটিল প্রক্রিয়া। এসব ক্ষেত্রে মতভিন্নতার মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা কমিশন গঠন করা হচ্ছে। দাবি করেন, কোনো ধরনের আস্থার সংকটও তৈরি হয়নি। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তারানা বেগমের মতে, সরকারের কৌশলী হয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় কমতে কিংবা বাড়াতেও পারে বলে যেসব ধারণা দিচ্ছে সেগুলো ধোঁয়াশা ও সংশয় বাড়াচ্ছে। আবার আরেকজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাবির আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সময়সীমা এরকম স্পষ্টই করা হয়েছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিলে এর অন্যথা হওয়ার কথা নয়। যোগ করেন অধ্যাপক আহমেদ। এমন প্রেক্ষাপটে
প্রেক্ষাপটে বিএনপি নেতাদের বক্তব্য কি সরকারের প্রতি তাদের মনোভাব পরিবর্তনের আভাস, নাকি এর জন্য কোনো রাজনৈতিক মাত্রা রয়েছে? জেলায় জেলায় নেতাকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বিএনপি। বৃহস্পতিবার মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুর্বল জনসমর্থনহীন সরকার যা জনগণকে প্রতিনিধিত্ব করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এদেশ থেকে অনেকে অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারে। ওই দিন সকালেই এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। আলমগীর আরো বলেন, এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াবে। আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষের দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। পরদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের উপর। আপনি আশা করতে পারেন 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হবে। এর আগে গত 12 ডিসেম্বর রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চেষ্টা করছে। সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন মন্তব্যকে রাজনীতি বিরোধী বলে অভিহিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করে, যার মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তাদের প্রতিবেদন আসার আগেই পুরনো আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান উপদেষ্টা সম্ভাব্য সময়সীমা জানানোর পর তার প্রেস ইউইং থেকে জানানো হয়, এবার দিনক্ষণ অর্থাৎ তফসিল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকারের কাজ তাদের সহায়তা দিয়ে যাওয়া। তারপরও বিএনপি নেতাদের তরফে সময়সীমা নিয়ে তাগিদ দেওয়া কমেনি। তাহলে কি সরকারের প্রতি দলটির আস্থা ও সমর্থন এর মনোভাব পরিবর্তন এসেছে? নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এখন দেশের অগ্রাধিকার। সেদিক থেকে পরিবর্তন হয়নি বলেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে দেশের জনগণের মধ্যে যেহেতু নির্বাচন নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, তাই আমরা রাজনৈতিক দল হিসেবে এটা পরিষ্কার করার কথা বলেছি। সব সময় যে সব বিষয়ে প্রশংসা করতে হবে এমন নয়। সমালোচনা বেশি করে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে সরকারকে সহযোগিতা করা হয়। অন্যভাবে যদি চিন্তা করেন, এক সাক্ষাৎকারে বলেছিলেন বিএনপি স্থায়ী কমিটির আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ। অধ্যাপক নজরুল ব্যাখ্যা করেন, রাজনৈতিক কৌশল এক জিনিস আর রাজনৈতিক পরিকল্পনা অন্য জিনিস। এখন বিএনপি হয়তো রাজনৈতিক কৌশল হিসেবে এগুলো বলছে, কিন্তু আমরা কখনো ফিল করি না যে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল যারা আন্দোলনের পক্ষে ছিল তাদের সাথে বড় ধরনের কোনো মতভেদ রয়েছে। মতভেদে নিরুৎসাহিত করতে চান না তিনি। আস্থার সংকট হলে চিন্তিত হওয়ার ব্যাপারে থাকে, কিন্তু আস্থার সংকট হয়েছে বলে মনে করি না বলে বলছিলেন সরকারের এই উপদেষ্টা। প্রধান উপদেষ্টা নেতৃত্বে জাতীয় ঐক্যমত্যের গঠন কমিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই কমিশনের আলোচনার মধ্য দিয়েই যে কোনো বিষয়ে মতভিন্নতা থাকলেও ঐক্যমত পৌঁছাতে পারবো, এটা আমরা মনে করি। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বেশ কয়েকবার সংস্কারের প্রয়োজন যদি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সরকারের তরফে সংস্কারের শর্ত সাপেক্ষ নির্বাচনের সময়সীমা উল্লেখ করায় বিএনপির মধ্যে উদ্বেগ কাটেনি বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। সরকার যে কৌশলী হয় বা বলছে, বাড়তেও পারে কমতেও পারে, এগুলো ধোঁয়াশা সংশয় বাড়াচ্ছে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারানা বেগম। এর ফলে ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে সাধারণ মানুষের তেমন ধোঁয়াশার মধ্যে রয়েছে, রাজনৈতিক দলগুলো তেমন ধোঁয়াশার মধ্যে রয়েছে, তাই স্বচ্ছ ঘোষণা থাকা উচিত যোগ করেন অধ্যাপক বেগম। বিএনপি সবার বক্তব্য যদি একসঙ্গে রাখি, বিএনপির একটি অস্থিরতা ভুগছে, দলগতভাবে তার সংশয় ভুগছে, একাগ্র ঘটনায় পুনরাবৃত্তি ঘটে কিনা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবির আহমেদ। সরকারের বক্তব্যে অবশ্যই কোনো অস্পষ্টতা দেখছেন না অধ্যাপক আহমেদ। অন্তর্বর্তী সরকারের 4-5 জন একই সুরে যখন কথা বলছেন, তার একটা গুরুত্ব তো আছেই। নির্বাচনের সময়সীমাটা একরকম স্পষ্ট করেছেন বলে মনে হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি যদি বিবেচনায় নেই, তাহলে এর অন্যথা হওয়ার কথা নয় যোগ করেন তিনি। অধ্যাপক আহমেদ বলেন, বিএনপির মধ্যে হয়তো এই সংখ্যাও কাজ করছে যে তারা যদি এই মুহূর্তে নির্বাচনে যেতে না পারে, তাহলে তাদের জনসমর্থনে কিছুটা প্রভাব পড়তে পারে। এমনকি জনসমর্থন ঘুরে যাওয়ার সংখ্যা তৈরি হয়ে থাকতে পারে। সরকার পতনের পর 2 মাসের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সর্বোচ্চ ফ্রন্ট স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত 1000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে বিএনপিকে। দলের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে চাপ ও দলকে নিয়ন্ত্রণে রাখাও তাদের নেতাদের ওই ধরনের বক্তব্যের একটা কারণ হতে পারে বলে মনে করেন সাবির আহমেদ। যে কারণে বিএনপি নেতাদের বক্তব্যের নেপথ্য সংখ্যার চেয়ে জোরালো কারণ হিসেবে রাজনৈতিক কৌশল এর কথাই বলছেন তিনি। অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘমেয়াদের অস্বস্তিকর অবস্থায় থাকলে যে কোনো সেগমেন্ট থেকে অস্থিরতা আসতে পারে বলছিলেন অধ্যাপক তারানা বেগম। শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে বলছেন গয়েশ্বর। বিএনপি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ মুজিবুর রহমান বড় নাকি জিয়াউর রহমান বড়, এটা নিয়ে মাথা নষ্ট করে তাদেরকে অপমান করার প্রয়োজন হয় না। যার যার অবস্থানে যার যার দায়িত্বে সে শ্রেষ্ঠ, এর জন্য সংবিধান বা অন্য কিছু লাগে না। আমরা বড় মানুষকে বড় করতে গিয়ে ছোট করে ফেলি। 15ই আগস্ট শেখ মুজিবুর জানাজার
এক 15ই আগস্টে শেখ মুজিবুরের জানাজায় লোক পেলাম না, আর এত বছর পর আরেক 15ই আগস্টে কোনো জায়গায় মাহফিলের আওয়াজ পেলাম না। আগে তো আর্মিরা মারছে, এবার শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা তার বাবাকে এমন মারা মেরেছে যে মসজিদ তার জন্য দোয়া করবে এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আওয়ামী লীগ তাদের নেতার প্রতি অকৃতজ্ঞ। ওদের কিন্তু বরকত ভালো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।